বছর কয়েক আগে শ্রাবণ মাসের মাঝামাঝি একটা রাতে যে ভীষণ ঝড় বৃষ্টি হয়ে কলকাতা শহরটা দেখতে দেখতে দুহাত জলের নিচে ডুবে গিয়েছিল, তা বোধ করি এখনো অনেকের মনে আছে। অবশ্য কলকাতার জল নিকাশে যেমন সুব্যবস্থা, তাতে শহরের কোনো কোনো অংশে আধ ঘন্টা বৃষ্টি হওয়ার পরই এক হাঁটু জল জমে যাওয়া কিছু নতুন নয়। কিন্তু সেবারের দুর্যোগ এতই ভয়ানক হয়েছিল যে বোধহয় 40 বছরের মধ্যে এমনটা দেখা যায়নি। ইলেকট্রিকের তার ছিঁড়ে রাস্তার গ্যাস বাতি নিভে সমস্ত রাতের জন্য মহানগরী একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল। সত্য মিথ্যে বলতে পারি না, তবে শুনেছি এক রাতের জন্য একটা মোমবাতির দাম 5 পয়সা থেকে 2 টাকায় দাঁড়িয়েছিল। শুরু করছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অন্ধকারে। গল্প পাঠে ও ভূতের ভূমিকায় আপনাদের সাথে আমি সোম, সঞ্চয়ন ও রূপান্তর অমিত গুপ্ত, অন্যান্য চরিত্রে মিন্টু নাইয়া ও অমিত গুপ্ত। বাদুর বাগানে আমার বাসা। সেদিন সন্ধেবেলায় একটা জরুরি কাজে শহরের উল্টো দিকে হাওড়া অভিমুখে গিয়েছিল। কাজ শেষ করতে 7টা বেজে গেল। ফেরার পথে চা খাবার জন্য দরমাহাটার কাছে একটা ছোট্ট দোকানে ঢুকলাম। বাইরে তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরম্ভ হয়েছে। রাস্তায় গ্যাসের আলো কাচের উপরকার বৃষ্টিবিন্দু ভেদ করে ঝাপসা ভাবে বার হচ্ছে। আমার দুর্ভাবনার বিশেষ কারণ ছিল না, সঙ্গে ছাতা ছিল। আরাম করে বসে চা খেতে লাগলাম। দোকানে বেশি লোক ছিল না, 2টি লোক, একজন আধ বয়সী ও একজন লম্বা ঝুলপি বিশিষ্ট যুবক। অয়েল ক্লথে মোড়া টেবিলের ওপর দানিবাবু ও শিশির কুমার ভাদুরীর পাগলের ভূমিকায় অভিনয় করার আপেক্ষিক কৃতিত্ব সম্বন্ধে উত্তপ্ত আলোচনা করছিল। চা খাওয়া অনেকক্ষণ তাদের শেষ হয়েছে, কিন্তু তর্কের ভালো রকম নিষ্পত্তি না হওয়ার জন্যই বোধহয় তারা উঠতে পারছে না। যুবক বলল, জানেন মশাই, শিশির কুমার ভাদুরী আগাগোড়া বুড়ো আলমগীরের পাঠ করে, একবারও দাঁত বেরোয় না। আধ বয়সী লোকটি দাঁত খিঁচিয়ে বললে, ভারী কেরামতি, দাঁত নেই তো বেরোবে কোত্থেকে? আর দাঁত না বেরোলেই বড় অ্যাক্টর হয় নাকি? যুবক চটে গিয়ে বলল, আপনিও তো বুড়ো হয়েছে, দাঁত না বের করে একটা কথা বলুন তো দেখি। তর্ক শুনতে শুনতে ও চা খেতে খেতে মিনিট 15 কেটে গেল। চা শেষ করে দাম দিয়ে দোকান থেকে বের হচ্ছি, যুবক তখন দানিবাবু সম্পর্কে অত্যন্ত মানহানিকর কথাবার্তা বলছে। দানিবাবু একটা লবডঙ্কা, কাঁচকলা, একটা ঢেঁড়স। এমন সময় শোঁ শোঁ করে একটা উন্মত্ত হাওয়া কোথা থেকে এসে দরজা জানলাগুলোকে আছড়ে দিয়ে ছুটে চলে গেল। আকাশের দিকে চোখ তুলতেই নীল রঙের ভয়ঙ্কর আলোতে দুটো চোখ একেবারে ধাঁধিয়ে এবং সঙ্গে সঙ্গে কর শব্দে বাজ করে কান দুটোকে যেন কালা করে। তার মধ্যে অস্পষ্টভাবে দেখতে পেলাম আকাশের গায়ে যেন কালি ঢেলে দিয়েছে। দিগন্তব্যাপী মেঘের ওপর আরো কালো মেঘ জমে যেন নিরেট নিভাঁজ হয়ে গেছে। অন্য জিনিসের এক তিল সেখানে জায়গা নেই। এবার ভীষণ বেগে বৃষ্টি আরম্ভ। বড় বড় ফোঁটা তীর্যকভাবে নিরবচ্ছিন্ন মুষলধারে পড়তে শুরু করল। রাস্তার আলোগুলো জলের পুরু পর্দার আড়ালে নিস্তেজ হয়ে গেল। শুধু তাদের চারদিক থেকে একটা গোলাকার প্রভা বার হতে লাগল।
দোকানে ফিরে এসে বসলাম। চাকরটাকে ডেকে বললাম, আরেক কাপ চা দাও তো। মেঘের আকস্মিক ধমকে তার্কিক দুজনে প্রায় থেমে গিয়েছিল। তারা আবার আরম্ভ করল। দানি ঘোষ যদি ইচ্ছে করে অমন 5টা শিশির ভাদুরীকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে। ঝুলপি বিশিষ্ট ছোকরা কড়া রকম একটা যুক্তি প্রয়োগ করতে যাচ্ছিল। আমি বাধা দিয়ে বললাম, থাক না মশাই, দানি ঘোষ আর শিশির ভাদুরী ছাড়া কি আর কোনো লোক নেই? অন্য কিছু আলোচনা করুন না। ঝুলপি সিংহ বিক্রমে আমার দিকে ফিরে বলল, আরে চা খাচ্ছেন খান, আপনারা ভাত ভাত করবেন না তো? আমি চা খেতে লাগলাম। ক্রমে 8টা বাজল। বৃষ্টির শেষ নেই, সমানে সতেজে চলেছে, তার সঙ্গে ঠান্ডা হাওয়া। রাস্তার লোক চলাচল কমে আসলো। 9টা বাজল। বাইরে বৃষ্টি, ভিতরে তর্ক একভাবে চলছে। অদ্ভুত একনিষ্ঠা এ দুটি লোকে। তখনও দানি ঘোষ ও শিশির ভাদুরীকে নিয়ে কামড়া কামড়ি করছে। পৃথিবীতে যেন অন্য প্রসঙ্গ নেই। 9:30 আর সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালাম। যে করে হোক রাতে বাড়ি পৌঁছতে হবে, কিন্তু যাই কি করে? ছাতায় এ বৃষ্টি আটকাবে না। 5 মিনিটেই ভিজে কাদা হয়ে যাবে। একে আমার সর্দির ধার, তখন নিউমোনিয়া আটকাবে কি? এই সময় বৃষ্টি আরো চেপে এলো। হঠাৎ হাওয়ার বেগ যেন বেড়ে গেল। একবার বাইরে মুখে ঝুঁকি মেরে আবার ফিরে এসে বসে। দোকানের চাকরটা নিষ্পন্দভাবে নিরন্তর উনুনের পাশে উবু হয়ে দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে। মাথার ওপর ধোঁয়ায় মলিন ইলেকট্রিক বাতিটা পীতবর্ণের আলো ছড়াচ্ছে। বাইরে আশেপাশের সব দোকান বন্ধ হয়ে গেছে। মোটরের হর্ন ও ট্রামের ঢং ঢং আর শোনা যাচ্ছে না। যুবক বলল, শিশির ভাদুরী। ঠিক এই সময় হঠাৎ আলো নিভে গেল। কিছুক্ষণ সব নিস্তব্ধ। দোকানের চাকরটা বলল, তার ছিঁড়ে গেছে, আজ আর রাতে মেরামত হবে না। দেশলাই দেবেন বাবু? লম্পটা জ্বালবো। অন্ধকার হাতড়ে দেশলাইটা দিলাম। লম্প জ্বলল। মিটমিটে আলো ও দুর্গন্ধ ধোঁয়ায় ঘর ভরে গেল। প্রৌঢ় ভদ্রলোক এতক্ষণে প্রথম অন্য কথা বলল, রিমুনি, ইডলিটা আর একবার চড়াও, আর এক পেয়ালা চা হোক। জুলপিধারী যুবক তীব্রভাবে আমার দিকে তাকিয়ে গর্বিত স্বরে জিজ্ঞাসা করল, সিগারেট আছে? আমি পকেট থেকে সিগারেট কেসটা বার করে দিলাম। গোটা কয়েক সিগারেট বার করে নিয়ে যুবক তাচ্ছিল্য ভরে কেসটা আমার দিকে ফেলে দিল। তারপর এমনভাবে আমার দিকে পিছু করে বসল যেন আমার বেঁচে থাকার সমস্ত প্রয়োজন শেষ হয়ে গেছে, আর আমি কারো কোনো কাজেই লাগবো না। প্রৌঢ় ব্যক্তি বাইরে একটা উদাসীন দৃষ্টি নিক্ষেপ করে বললেন, গ্যাসগুলো নিভে গেছে দেখছি, যাব বাবা। এই বলে নিশ্চিন্তভাবে আবার সেই একমাত্র অদ্বিতীয় প্রসঙ্গ আরম্ভ করলেন। আমিও বাইরে উঁকি মেরে দেখলাম, সত্যি তো রাস্তার গ্যাস বাতি একটাও জ্বলছে না। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, কোথাও জনমানব নেই। কেবল অবিশ্রান্ত বৃষ্টি পড়ার ঝুপঝুপ ঝমঝম শব্দ। আরেক পেলা চা খেলাম। প্রৌঢ় বললেন, আজ রাতে আর বাড়ি যাওয়া হলো না দেখছি। নীলমণি, বৃষ্টি থামলে আমাকে তুলে দিও। বলে বেঞ্চির উপর লম্বা হয়ে শুয়ে পড়ল। যুবক কোনো দিকে দৃষ্টিপাত না করে
আমার সিগারেট টানতে লাগলো। কিন্তু আমার তো বেঞ্চির উপর রাত কাটালে চলবে না, বাড়ি যাওয়া চাই। বাড়িতে স্ত্রী দুটি ছোট ছেলে মেয়ে নিয়ে একলা আছে, ঝিও হয়তো বাড়ি চলে গেছে। অথচ বৃষ্টি না ধরলে যাই বা কেমন করে? ঘড়ির দিকে চেয়ে দেখি 11টা। প্রৌঢ় ব্যক্তির নাকের ভিতর হতে মাঝে মাঝে একটা অনৈসর্গিক শব্দ বার হচ্ছে। যুবক স্থিরভাবে অপেক্ষা করছে, তার ঘুম ভাঙলেই আবার যুদ্ধ আরম্ভ করবে। রাত্রি যত বাড়ছে আমার মনের উদ্বেগ ও অস্থিরতা ততই বাড়ছে। এদিকে ঝড় বৃষ্টির উদ্দাম নৃত্যে কিছুমাত্র শান্তির লক্ষণ নেই। ঘড়ির কাঁটা সরে সরে 12:15 পৌঁছল। নীলমণির লম্পট জ্যোতি নিষ্প্রভ হয়ে এল। সে উঠে বাতিটা একবার নেড়ে বলল, রেল ফুরিয়ে গেছে, আর 5 মিনিট। প্রৌঢ় ব্যক্তি নাসিকা নিঃসৃত একটি শব্দ মাঝপথে আটকে গেল। হ্যাঁ, থেমেছে? নীলমণি বলল, না বাবু, আলো নিভে যাচ্ছে। ও বলে নিরুদ্বেগে প্রৌঢ় আবার শোবার উপক্রম করল। শিকার ফসকায় দেখে যুবক বলল, তখন বলেছিলাম শিশির বাদুড়ি। আমার মাথায় খুন চেপে গেল। চিৎকার করে বললাম, খবরদার বলছি, ফের যদি ওদের নাম করেছো ছোকরা, তোমার জুলপি ছিঁড়ে নেব। আমার এই হঠাৎ উগ্রতায় যুবক ও প্রৌঢ় দুজনেই অবাক হয়ে আমার মুখের দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল। নীলমণি ভাঙা গলায় বলল, বৃষ্টি ধরে আসছে বাবু, এই বেলা বেরিয়ে পড়ুন, আমি দোকান বন্ধ করি। সাগ্রহে গলা বাড়িয়ে দেখলাম সত্যি বৃষ্টির বেগ প্রায় অর্ধেক হয়ে গেছে, ঝড়ও থেমে গেছে। একটানা 5 ঘন্টা দাপাদাপি করে তারা বুঝি অবসন্ন হয়ে পড়েছে। ছাতাটা তুলে নিয়ে উঠে পড়লাম। আর দেরি নয়, যেতে হয়তো এই সময়। পিছন থেকে যুবকের কণ্ঠস্বর এলো, কাটিয়ে দেবেন কি? রাগে সর্ব অঙ্গ জ্বলে গেল। এই সময় পিছুটা পকেট থেকে দেশলাই বাক্সটা বার করে টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে এলাম। ল্যাম্প দপদপ করে দুবার খাবি খেয়ে নিভে গেল। কি অন্ধকার! একটা প্রকাণ্ড শহর বর্ষার রাত্রিকালে সহসা আলোকহীন হয়ে গেলে যে কিরকম ভয়ানক অন্ধকার হয় তা কল্পনা করা দুঃসাধ্য। খুব শক্ত করে চোখ বেঁধে দিলে কিংবা বন্ধ করে দিলেও মনে হয় এর বেশি অন্ধকার হয় না। পলকহীন চোখ দুটি কোথাও আশ্রয় না পেয়ে বিস্ফারিত হয়ে আছে, আর অন্য ইন্দ্রিয়গুলো বেশ তীক্ষ্ণ ও সতর্ক হয়ে উঠেছে। প্রথম ঝোঁকে খুব খানিকটা চলে এসে থমকে গেলাম। কোথায় যাচ্ছি? কোন দিকে যাচ্ছি? বাড়ি যাবার একান্ত আগ্রহে আগে পিছে না ভেবে বার হয়ে পড়েছি বটে, কিন্তু এই বিদঘুটে অন্ধকারে পথ চিনে যাব কি করে? দোকান থেকে বার হয়ে ঠিক যে কোন মুখে এসেছি তাও মনে করতে পারছি না। হয়তোবা যেদিকে বাড়ি তার উল্টো পথেই গিয়েছি। এখন উপায়? কিন্তু পথের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে থাকলেই সমস্যার সমাধান হবে না। যেদিকে হোক চলা দরকার। যদি এমনিভাবে চলতে চলতে কোথাও একটা আলো বা মানুষের সাক্ষাৎ পাই। সুতরাং আবার সামনের দিকে চলতে আরম্ভ করলাম। বৃষ্টি ও ঝড় ক্রমে কমে কমে একটা বিষাদপূর্ণ দীর্ঘশ্বাস ছেড়ে থেমে গেল। তখন এই অন্ধকারের বুকের ওপর আর একটা জিনিস চেপে বসল, সেটাই মধ্যরাতের নীরবতা। এতক্ষণ বৃষ্টির ঝপঝপ শব্দ ও বাতাসের কোঙানিতে যেটা চাপা ছিল, এখন তা মূর্তি ধরে দেখা দিল।
পৃথিবীর সব মানুষ যেন মারা গেছে, শুধু আমি একা বেঁচে আছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি একা, একেবারে নিঃসঙ্গ। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি ছুটে চললাম। মনের মধ্যে বোধহয় এই আকাঙ্ক্ষাটাই দুর্নিবার হয়ে উঠেছিল যে মানুষ চাই, সঙ্গী চাই, কোনো রকমে এই দুঃসহ নিঃসঙ্গতার হাত থেকে পরিত্রাণ পাওয়া দরকার। কিন্তু বেশি দূর যেতে হলো না। খানিক দূর গিয়েই প্রচন্ড একটা হোঁচট লেগে হুমড়ি খেয়ে একবারে কোমর জলে পড়ে গেলাম। ছাতাটা হাত থেকে কোথায় ছিটকে পড়ে গেল। হাঁচড় পাঁচড় করে কোনো রকমে উঠে দাঁড়িয়ে দেখলাম, না, এক কোমর নয়, তবে জল এক হাঁটু ভর্তি। আন্দাজে বুঝলাম বোধহয় এতক্ষণ ফুটপাথে চলছিলাম, এবার রাস্তায় নেমেছি। এই অবতরণটি যেমন সুখকর নয়, ফুটপাথে ফিরে যাওয়াও তেমন কঠিন ব্যাপার। কারণ ফুটপাথ যে কোন দিকে তা জলে পড়ার সঙ্গে সঙ্গেই গুলিয়ে গেছে। 5 ঘন্টা বৃষ্টি হওয়ার পর যে রাস্তায় জল জমতে পারে এই সম্ভাবনাটা তখনো পর্যন্ত মাথায় আসেনি। কিন্তু ভগবান যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, তখন দুশ্চিন্তা হলো। না জানি কোথায় অথই গভীর জল আমার জন্য অপেক্ষা করে আছে। হয়তো এক পা এগোলেই হুশ করে ডুবে যাব। এক হাঁটু জলে এক পা করে এগোতে লাগলাম। বুক ফেটে কান্না আসতে লাগলো। হায় ভগবান, এই আমার দুর্দশা করলে কেন পড়তে আজ ঘরের বাইরে গিয়েছিলাম? যখন বাইরেই বেরিয়েছিলাম তখন চায়ের দোকানে কেন রাতটা কাটিয়ে নিলাম না? উফ, কি জ্বালা! কিন্তু এ ভেবে কোনো লাভ হবে না। আমি মাথা ঠান্ডা করে একটু ভাবতে চেষ্টা করলাম, এরকম ক্ষেত্রে কি করা উচিত। প্রথমত কোনো রকমে ফুটপাতে ওঠা চাই। মাঝ রাস্তার মধ্যে দিয়ে 10 ক্রোশ পথ হেঁটে গেলেও কোনো একটা লক্ষ্যে পৌঁছানো যাবে না। ফুটপাতে উঠতে পারলে কোনো একটা বাড়ির দরজায় ধাক্কা দিয়ে লোক জাগাতে পারবে। রাতের মতো আশ্রয় পাওয়া যেতে পারে, কিংবা অন্য কোনো ব্যবস্থা করা সম্ভব। মোট কথা, যেভাবেই হোক নরলোকের সাথে সম্বন্ধ স্থাপন করা দরকার। এই অন্ধকার সমুদ্রের মধ্যে বেশি নয়। আপাতত একটা মানুষের দেখা পেল যে সাক্ষাৎ চাঁদ হাতে পাবো, তাতে আর সন্দেহ থাকে না। শামুকের মতো হাঁটতে হাঁটতে কিন্তু কোনো দিকেই এমন একটা বিশিষ্ট কিছু ধরতে পারলাম না যেখান থেকে আমার যাত্রাটাকে সুনিশ্চিত করতে পারি। এক হাঁটু জল কখনো কমে আধ হাঁটু নামছে, কখনো উড়ুতে পৌঁছচ্ছে। তাছাড়া দিক দর্শন করার কিংবা আমার যাত্রা নিয়ন্ত্রণ করার আর কোনো ইন্দ্রিয় গ্রাহ্য চিহ্নই নেই। সৃষ্টির প্রথম জীব বোধহয় এমনি অন্ধকারে প্রলয় পয়ধির অতল তলে মহান স্তব্ধতার মধ্যে অদৃষ্ট পরিচালিত হয়ে হেঁটে বেড়াত। এবং আবার মহাপ্রলয়ের দিন যখন সূর্য চন্দ্রের আলো নিভে যাবে, তখন সৃষ্টির শেষ জীব এমনি নিরুপায় দিশাহারা হয়ে ঘুরে বেড়াবে। এইভাবে কতক্ষণ চলেছিলাম বলতে পারবো না। সময়ের ধারণাও এই ঘোর নীরবতার মধ্যে ডুবে গিয়েছিল। হঠাৎ পায়ের আঙুলে একটা শক্ত বস্তু ঠেকল। অনুভবে সিঁড়ির ধাপের মতো মনে হলো। তার উপর উঠে 2-4 পা এদিক ওদিক ঘোরবার পর বুঝলাম এতক্ষণে আমার সেই আকাঙ্ক্ষিত ফুটপাতে পৌঁছেছি। যাক, তবু তো কিছু পেয়েছি। 2 হাত বাড়িয়ে হাতড়ে হাতড়ে কিছুক্ষণ চললাম। একটা ভিজে দেওয়াল হাতে ঠেকল। তখন সেই দেওয়াল ধরে চলতে শুরু করলাম।
কিছুক্ষণ এইভাবে যাবার পর কাঠের দরজায় হাত পড়ল। সশব্দে একটা নিঃশ্বাস ফেললাম। এতক্ষণে বুঝি দুঃখ সাগরে কোন মিলল। দরজায় সজোরে ধাক্কা দিলাম। তারপর চিৎকার করে ডাকতে লাগলাম, কে আছো? দোর খোলো মশাই, দয়া করে একবার দোরটা খুলুন। ওহে ওহে, কেউ শুনতে পাচ্ছ? ওহে, কেউ শুনতে পাচ্ছ? একবার দরজাটি খুলবে। কিন্তু কোথায় কে? দরজা যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ রইল। বাড়ির ভেতর থেকে কোনো জবাব এলো না। শুধু আমার আগ্রহ ব্যাকুল কণ্ঠস্বর কোথাও আশ্রয় না পেয়ে একটা নিঃসঙ্গ প্রেত জগতের মতো এই বিরাট নিস্তব্ধতার মধ্যে গুমড়ে গুমড়ে কেঁদে বেড়ালো। পূর্ববৎ দেওয়াল ধরে আবার একটা দরজার সামনে এসে ঠেলাঠেলি হাঁকাহাঁকি করলাম। কে আছেন? কে আছেন? একটু দরজাটা খুলুন, শুনতে পাচ্ছেন? কিন্তু কোনো ফল হলো না। দরজা খুলল না। এমনকি দরজার পিছনে যে কোনো লোক আছে তার চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। আরো 2-3টে দরজা এইভাবে চেষ্টা করে দেখলাম, কিন্তু যথা পূর্বং তথা পরম, ফলের তারতম্য হলো না। শরীর অবশ হয়ে এলো, মন উদ্ভ্রান্ত উদাসীন হয়ে গেল। যদি কলকাতার সবাই মরে গিয়ে থাকে, তবে আমার বেঁচে থাকারই বা কি লাভ? এখন কোথাও একটু শোবার জায়গা পেলে আর কিছুরই আমার দরকার নেই। জলের মধ্যে হেঁটে হেঁটে পা দুটো যেন ভেঙে পড়ছে। যদি মরতেই হয় তবে একটা শুকনো জায়গায় পা ছড়িয়ে শুয়ে মরতে পারলেই ভালো। কিন্তু কিন্তু পা ছড়িয়ে শোবার মতন জায়গা এই প্রলয় প্লাবিত কলকাতা শহরে কোথাও পাওয়া যায়? ফুটপাতের উপরেই তো প্রায় 1 ফুট জল। যা হোক, এরকম ভাবে হাল ছেড়ে দিলে চলবে না। মন যতই অবসাদে ডুবে যেতে চাইল, ততই তাকে জোর করে চাঙ্গা করে তুলতে লাগলাম। একটা কিছু সুরাহা হবেই। এমন কখনো হতে পারে না যে কোনো বাড়ির লোক সাড়া দেবে না। হয়তো এখনই একটা বিলম্বিত ভাড়াটে গাড়ি কিংবা একজন আলো নিয়ে কোনো পথিক এসে পড়বে। হঠাৎ আমার মনে একটা করুণ সন্দেহ উপস্থিত হলো। আচ্ছা, কোনো অভাবনীয় উপায়ে অন্ধ হয়ে যায়নি তো? না হলে কি সম্ভব যে এতক্ষণ ধরে এই 2 চোখে কোনো কিছুই দেখতে পাচ্ছি না? যেটা পাগলের মতো হয়ে গেলাম। এত অন্ধকার কি হতে পারে? হয়তো সেই যখন জলে পড়ে গেছিলাম, 2 চোখ জোরে জোরে কচলাতে আরম্ভ করলাম, কিন্তু চোখের অন্ধকার কিছুতেই দূর হলো না। হঠাৎ মনে হলো দেশলাই জেলে দেখি না কেন। 2 পকেটে খুঁজলাম, দেশলাই নেই। দেশলাই যে জুলপিকে দিয়ে এসেছি তা কিছুতেই মনে করতে পারলাম না। যেন পাগলের মতন হয়ে গেলাম। অন্ধ হয়ে গেছি কিনা এই সন্দেহটা যেমন করে হোক তখনই ভাঙতে হবে। মুহূর্তে দেরি সহ্য হচ্ছে না। আর একটা দরজার কাছে গিয়ে 2 হাত চাপড়াতে লাগলাম। ও মশাই, কে আছেন? একবার দৌড় খুলুন না। ও মশাই, ও মশাই, কে আছেন? একবার দৌড় খুলুন না। ও মশাই, ও মশাই। পিছন থেকে শান্ত স্বরে কি যেন বলল। নিচে চেঁচামেচি করছেন, এখানে কি লোক আছে যে উত্তর দেবে? এগুলো সব দোকান। আমি যেন আটকে উঠলাম। হ্যাঁ, কে? কোনো ভয় নেই,
আসুন আমার সাথে, আমার হাত ধরুন। আমি হাত বাড়িয়ে দিলাম। একখানা হাত, বরফের চেয়েও ঠান্ডা, আমার আঙুলগুলো চেপে ধরল। আমার পা থেকে চুলের ডগা পর্যন্ত অসহ্য শীতে কেঁপে উঠল। দাঁতে দাঁত ঢুকে ঠক ঠক করে শব্দ হতে লাগল। আমি বুদ্ধি ভ্রষ্টের মতো জিজ্ঞাসা করলাম, আমি কি অন্ধ হয়ে গেছি? ছোট্ট একটা হাসির শব্দ হলো। না, ভারী অন্ধকার, তাই চোখে কিছু দেখতে পাচ্ছেন না। ভয় পাবেন না, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি বললাম, আমার বাড়ি বাদুর বাগানে। হ্যাঁ, আচ্ছা। কিছুক্ষণ দুজনে নীরব। অদৃশ্য আগন্তুক স্বচ্ছন্দে অবলীলাক্রমে আমাকে সব রকম বাধা বিঘ্ন বাঁচিয়ে নিয়ে চলল। আমার বুদ্ধি শক্তি ক্রমশ ফিরে আসতে লাগলো। আমি বললাম, আচ্ছা, এই অন্ধকারে আপনি তো বেশ দেখতে পাচ্ছেন। কোনো উত্তর পেলাম না। কিছুক্ষণ পর আমি আবার জিজ্ঞাসা করলাম, আমি দরমাহাটার একটা দোকানে চা খেতে ঢুকেছিলাম, সেখান থেকে বেরিয়ে কোথায় এসে পড়েছিলাম বলতে পারেন? উত্তর হলো, আমি আমি নিমতলার ঘাটের কাছে দাঁড়িয়েছিলাম। ভীমতলার ঘাট। সর্বাঙ্গের রক্ত যেন জল হয়ে গেল। আর কিছুক্ষণ দুজনে নিস্তব্ধ। হঠাৎ জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনার নাম কি? আমার নাম শুনে আমার লালমুখ। এদিক দিয়ে ঘুরে আসো, ওখানে একটা ম্যানহোল খোলা আছে, জলের শব্দ শুনতে পাচ্ছেন না? ওর মধ্যে যদি আপনি গিয়ে পড়েন তাহলে আর। সবাই সরে এলাম। অল্প কিছুক্ষণ পরে আমার দীর্ঘচক্ষুষ্মান পথ প্রদর্শক বলল, অনেকটা ঘুরে যেতে হবে। আর শহরের মাঝখানে থনথনে কালীবাড়ির দিকে প্রায় 1.5 মানুষ সমান জল জমেছে। আপনি সে পথে যেতে পারবেন না। আমি নিঃশব্দে পথ চললাম। মিনিট 5 পরে বললাম, কলকাতা শহরটা মনে হচ্ছে শ্মশান হয়ে গেছে। কোথাও আলো নেই, মানুষ নেই, শব্দ নেই। ওরকমটা মনে হয়। শহরের প্রাণ হচ্ছে রাস্তাঘাট। সেখানে মানুষ না থাকলে শ্মশান ও শহরে কোনো তফাৎ থাকে না। আমি কতকটা নিজের মনেই বললাম, মনে হচ্ছে যেন এটা ভূতের রাজ্য। এরকম রাতে ভিতরের ভারী ফুর্তি হয়, কি বলেন? হ্যাঁ, আচ্ছা, আপনি যখন একলা দরজা হাঁকড়ে বেড়াচ্ছিলেন, তখন যদি একটা ভূতের সঙ্গে দেখা হতো, আপনি কি করতেন বলুন দেখি? কি করতাম? বোধহয় দাঁত কপাটি লেগে মরে যেতাম। ভাগ্য ভালো আমার সাথে দেখা হয়ে গিয়েছিল। আচ্ছা, ভূতকে এত ভয় কিসের দেখি? একটা লোক মরে গেছে বই তো নয়। বলেন কি মশাই? ভূত হলো গিয়ে একটা প্রেত আত্মা। তার চাল চলন, রীতি নীতি, স্বভাব চরিত্র কিছুই জানা নেই। ভয় করবে না? তা বটে। আচ্ছা, মনে করুন না, থাক। আমার বুকটা হঠাৎ গুরুম গুরুম করে উঠল। কার হাত ধরে চলেছি? তবু মনে সাহস আনবার চেষ্টা করে বললাম, আপনার নাম তো বললেন না, কোথায় থাকেন বললেন কি? কোথায় থাকি? যেখানে দেখা হয়েছিল তারই কাছাকাছি থাকি। আজ আমার যে উপকার করলেন, জন্মেও তা বলবো না। আবার আমাদের দেখা হবে নিশ্চয়ই। দেখা বোধ হয় আর হবে না। তবে যদি আবার কখনো এমনি বিপদে পড়েন, হয়তো। আচ্ছা, আপনি কি করেন? কোনো কাজকর্ম করেন নিশ্চয়ই? তাও কি বলতে দোষ আছে? আমি কিছু করি না,
এমনি ঘুরে বেড়াই, বেকার। খানিক্ষণ আবার চুপচাপ। আপনার স্ত্রী ছেলে মেয়ে সব ভালো আছে, কোনো ভালো নেই। আমি চমকে উঠলাম। আপনি আমার মনের কথা জানলেন কি করে? আবার হাসির শব্দ। এরকম অবস্থায় পড়লে মানুষের মনে স্বভাবত কি চিন্তা আসে তা আন্দাজ করা কি খুব শক্ত? না তা বটে, কিন্তু কিন্তু আমার স্ত্রী ছেলে মেয়ে আছে আপনি জানলেন কি করে? ওটাও আন্দাজ। দীর্ঘ নীরবতা। এ কি, কোন জগতের অধিবাসী? আমি মরিয়া হয়ে জিজ্ঞাসা করলাম। দেখুন, ও কথা জিজ্ঞেস করবেন না। আমার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। হাত ছাড়াবার চেষ্টা করে বললাম, আমায় ছেড়ে দিন, আমি। গলা দিয়ে আওয়াজ আর বার হল না। ভয় পাবেন না, তখন যখন এসেছেন তখন আরো খানিকটা আসুন, আপনার বাড়ি প্রায় এসে গেছে। পায়ে পায়ে জড়িয়ে চলতে লাগলাম। গলা এমন ভাবে বুঝে গেল, শত চেষ্টা করেও একটা কথা পর্যন্ত বলতে পারলাম না। বরফের মতো হাতখানা আমায় টেনে নিয়ে চলল। হঠাৎ শেষ রাতের ঠান্ডা হাওয়া গায়ে লাগলো। সে দাঁড়ালো, আমার হাত ছেড়ে দিল। এইবার আপনি একাই যেতে পারেন। এখান থেকে গুনে 100 পা এগিয়ে যান, গিয়ে ডান দিকে ফিরলেই সামনে পাবেন সেই আপনার বাড়ি। ভোর হয়ে আসছে, এবার আমাকে যেতে হবে। আমি আধা অজ্ঞান অবস্থায় নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। পুনরায় হাসির শব্দ হলো, কিন্তু এবার শব্দটা যেন বড় বড় ব্যথাপূর্ণ। সে বলল, আপনি আপনি বড় ভয় পেয়েছেন। আচ্ছা, চললাম তবে। এই নিন আপনার ছাতা, জলের মধ্যে ফেলে দিয়েছিলেন, ভোর হতে আর দেরি নেই। আচ্ছা, বিদায়। শেষ কথাটা যেন গভীর দীর্ঘশ্বাসের মতো মিলিয়ে গেল। আমি আমার সমস্ত শক্তি একত্র করে জিজ্ঞাসা করলাম, আছেন কি? উত্তর আসলো না। মুখ তুলে দেখলাম, অতি দূরে পূব আকাশের পুঞ্জিত মেঘ ভেদ করে অল্প একটু ফ্যাকাশে আলো দেখা দিয়েছে। এক পেয়ালা গল্পের আসরে এই ধরনের আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর হ্যাঁ, লাইক ও শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না।